সুপ্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের আজকের আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের অনুষ্ঠানের শিরোনাম বর্তমান সরকারের 180 দিনের সাফল্য। আমরা জানি বর্তমান সরকার নতুন যে নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতায় এসেছে, একটা ভূমিধস বিজয়ের মধ্যে দিয়ে সরকার গঠন করেছে এবং সেই সরকারের কার্যক্রম মূল্যায়ন করতে আমরা আজকে স্টুডিওতে অতিথি হিসেবে নিয়ে এসেছি। আমার ডানে আছেন আহমেদুল আলম রাসেল, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক, এবং এ পাশে আছেন একে আজাদ, নাগরিক টিভির ব্যুরো চিফ। আজকের অনুষ্ঠানে আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আমরা আজকে সরকারের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। শুরুতেই আপনার কাছে আসি। আপনি একজন রাজনৈতিক কর্মী হিসাবে দীর্ঘদিন গণতন্ত্রের লড়াইয়ে আপনারা একসাথে কাজ করেছেন। এই যে আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে যেভাবে একদলীয় শাসন এবং ফ্যাসিবাদী শাসনের মধ্যে এই জাতীয় প্রতিষ্ঠানগুলোকে, বিশেষ করে জাতীয় সংসদ, নির্বাচন কমিশন সহ এগুলোকে দলীয়করণের মধ্যে দিয়ে এগুলোকে এক ধরনের আজ্ঞাবহ প্রতিষ্ঠানে তৈরি করা হয়েছিল। নতুন সরকার ক্ষমতা এসে আমরা দেখেছি সংসদকে কার্যকর করার একটা উদ্যোগ তাদের মধ্যে দেখি, এবং আপনি এই বিষয়ে আপনার কিভাবে মূল্যায়ন করবেন? এই বিগত 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর যে জাতীয় সংসদ গঠিত হয়েছে, একটু লক্ষ্য করলে 6 মাস যদি দেখেন তাহলে জনগণের যে সমস্যাগুলি সেগুলিকে উপস্থাপনের জন্য সেখানে সংসদের সদস্যবৃন্দ, সম্মানিত সদস্যবৃন্দ চেষ্টা করছেন। পাশাপাশি বিরোধী দলের যে সমস্ত সংসদ সদস্যরা রয়েছেন তারা কিন্তু পর্যাপ্ত পরিমাণে তাদের কথা বলার সুযোগ পাচ্ছে, সমস্যাগুলি তুলে ধরছে এবং যেটা যৌক্তিক সমালোচনা, সেই সমালোচনাগুলি তারা করতে পারছে নির্দ্বিধায়, কোনো বাধাহীনভাবে। আরেকটি বিষয় যদি দেখেন যে স্পিকারের ভূমিকাটা কি, সেখানেও দেখতে পাবেন যে স্পিকার একটা নিরপেক্ষ ভূমিকা পালনের সর্বাত্মক চেষ্টা করছেন এবং স্পিকার অনেক ক্ষেত্রে বিরোধী দলকে তাদের টাইমের বাইরেও কিন্তু টাইম দিয়ে তাদেরকে আরও কথা বলার এবং যৌক্তিক দাবি তুলে ধরার সুযোগ করে দিচ্ছে। বর্তমানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ওনার বক্তব্যের মাধ্যমে উনি আজকে সারা জাতির কাছে অত্যন্ত আস্থা অর্জন করেছেন যে ওনার যে বক্তব্যের মধ্যে ওনার মায়ের মতোই কোনো অশ্লীলতা নেই এবং বাক্যের মধ্যে কোনো কটুবাক্য নেই, বিনয়ী, সব কিছু মিলে কিন্তু একটা সংসদ পরিপূর্ণতা পেয়েছে। আশা করি বিগত সামনে 5 বছর সংসদ ধারাবাহিকভাবে এইভাবেই পরিচালিত হবে ইনশাল্লাহ। এবং আপনার এই প্রশ্নের উত্তরের ধারাবাহিকতা আমি আপনার কাছে আসি। সংসদীয় গণতন্ত্রে জাতীয় সংসদ হচ্ছে এর প্রাণ। একটা কার্যকর জাতীয় সংসদ গণতন্ত্রের মূল স্তম্ভ। আপনি গণমাধ্যমের একজন কর্মী হিসাবে গণমাধ্যমকেও আমরা রাষ্ট্রের 4র্থ স্তম্ভ বলি। আপনি কিভাবে মূল্যায়ন করবেন এই সংসদের কার্যকারিতা এবং বর্তমান সময়টাকে? এই যে সরকারের 180 দিন, আজকে আপনার অনুষ্ঠানের 180 দিন কিন্তু খুব বেশি সময় না, আবার খুব কম সময়ে না। এর মধ্যে কিন্তু জনগণ মূল্যায়ন করবে বা মূল্যায়ন করছে, বিষয়গুলো দেখছে, পর্যবেক্ষণ করছে। তো আমরা আপনার প্রশ্নর যেমন সংসদীয় যে সংসদ নিয়ে আপনি বলছেন, সংসদের যে রীতিনীতি আছে, সংসদে যারা বসে আছেন তারা তো আইন প্রণেতা, তাই না? তো আমরা বিগত দিনের যদি একটু কথা বলি, আমরা বিগত দিনে যেটা দেখেছি, যারা আইন প্রণেতা তারা যে আইন প্রণেতা তারা সেটা জানতো না। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে এখন কি দেখছি আমরা? এখন আমরা যেটা দেখছি এখানে একটা বিরোধী দল আছে, একটা সরকারি দল আছে। সংসদের রীতিনীতি অনুযায়ী যে সংসদের যে রুলগুলো আছে সেগুলোর নির্দেশনা মেনেই কিন্তু সংসদ সদস্যরা তাদের, বিরোধী দল পর্যাপ্ত সময় পাচ্ছে, তারা ডিবেট করছে। পাশাপাশি যে ভাই যেটা বলছিলেন যে আসলে যে অশ্লীল কোনো এখানে কিন্তু আসলে শব্দ প্রয়োগ হচ্ছে না। এটা আমাদের জন্য আসলে একটা শিক্ষণীয় বিষয়। কারণ সংসদ আমি দেখছি, আপনি দেখছেন, আমার সন্তানরা দেখছে, জাতি দেখছে। তো জাতি দেখে কি শিখছে? একটা গঠনমূলক যদি সংসদে আলোচনা না হয় আমরা কি শিখবো? তো সেই হিসেবে আমি মনে করছি জাতীয় সংসদ সেটি কার্যকরভাবে তার ভূমিকা পালন করছে, বিশেষ করে স্পিকার। তো আমার মনে হচ্ছে জাতীয় সংসদ তার যে রীতিনীতি আছে সেই নিয়ম অনুযায়ী কিন্তু সংসদ পরিচালিত হচ্ছে, সংসদের মধ্যে পরিচালিত হচ্ছে। বিরোধী দল তার ভূমিকা রাখছে। এখানে তর্ক বিতর্ক হলো, আমরা দেখছি আবার উভয় দলের মধ্যে আবার কোলাকুলিও হচ্ছে।
একটা দারুণ বিষয়, এটা একটা দারুণ সংস্কৃতি, যে সংস্কৃতি দীর্ঘদিন ধরে হারিয়ে যেতে বসেছিল। আমাদের যে রাজনৈতিক সংস্কৃতির যে পছন্দ ধরেছিল, আমি মনে করি জাতীয় সংসদের মধ্যে আমরা যে দৃশ্যগুলো দেখছি এটি সত্যি একটা আশাব্যঞ্জক মনে করছি আমি। এই যে সরকারের কার্যক্রম এবং সরকার শুরু থেকেই তার যে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের যেসব প্রতিশ্রুতি দিয়ে এসেছে সরকার, সেগুলোর বিষয়ে আপনি মূল্যায়ন কিভাবে করবেন? বিশেষ করে সরকার বেশ কিছু উদ্যোগ, তারা ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ এই উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আপনি একটু বলেন, আমরা একটু জানতে চাই বিষয়ে। আমাদের মাননীয় চেয়ারম্যান, আজকের প্রধানমন্ত্রী, তিনি এই বিষয়ে দেশকে ভবিষ্যৎ তার কি পরিকল্পনা, এই পরিকল্পনাটা উনি 2023 সালে 31 দফার একটি কর্মসূচি উনি হাতে নিয়েছেন এবং আমাদের বিএনপির মাধ্যমে সেটা জনগণের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। তা আজকে উনি এগুলি বাস্তবায়ন করার জন্য কিন্তু প্রথম থেকেই ওনার যে উনি বাংলাদেশের মাটিতে পা রেখেই বলেছে আই হ্যাভ এ প্ল্যান, এবং সেটা যে আমরা বাস্তবে রূপ দেখতে পাচ্ছি। বিশেষ করে বিগত সময়ে কথার সাথে কাজের একটা বিস্তর ফারাক ছিল। উনি কথা বলেছেন কম, কিন্তু কাজ করছেন আসলে সীমাহীন। যদিও 180 দিনের কথা, একটু যদি চিন্তা করেন 180 দিনের অতীতের সরকারগুলি শুধু কথার ঝুড়ি দিয়ে কিন্তু আমাদের মানুষকে মোহগ্রস্ত করেছে। কিন্তু আজকে যদি আপনি চিন্তা করেন যে যে ফ্যামিলি কার্ড, শুধু সেটা মুখে বলেননি, সেটা কিন্তু আসার পরে 21 দিনের মাথায় সেটা রমজান মাসের মধ্যে, রোজার মধ্যেই 21 দিনের মাথায় উনি সেটা বাস্তবায়ন করেছেন এবং বিভিন্ন যারা কার্ড পেয়েছে তারা কিন্তু তাদের যেটা ন্যায্য, গভর্নমেন্ট যেটা 2500 টাকা করে দিচ্ছে সেটা সবাই পাচ্ছেন। কৃষকদের জন্য প্রায় 20,000 সামথিং আমার পুরোপুরি এই মুহূর্তে ওদের কার্ড অলরেডি ডিস্ট্রিবিউশন হয়েছে এবং সেটাখানেও দেওয়া হয়েছে। আবার যদি দেখেন যে সবচেয়ে বড় ব্যাপার যেটা, কৃষকরা খুব ক্ষুদ্র ঋণ নিয়ে তারা কিন্তু এমন ভাবে দেশের ছিল ক্ষতিগ্রস্ত হতো যেটা বলার অপেক্ষা করে না, বা তাদের প্রতি কেউ সুদৃষ্টি দিত না। বর্তমান সরকার গঠন করার পরে এই কৃষকদের এই ক্ষুদ্র ঋণগুলি মওকুফ করে দিয়েছে, যেটা একটা বিশাল কিন্তু তাদের জন্য একটা সাপোর্টের জন্য অনেক অবশ্যই। এরপরে দেখেন যদি আপনি খাল খননের মধ্য দিয়ে বাংলাদেশের কৃষি ক্ষেত্রে একটা বিপ্লব আনার জন্য সারা জেলার মধ্যে আপনি অতীতে দেখেছেন কিনা, প্রত্যেকটা বরাদ্দ প্রত্যেকটা উপজেলা বা জেলার মধ্যে যা এসেছে বরং আবার বরাদ্দের জন্য চিঠি দিতে হতো এবং আবার বরাদ্দগুলি পকেটে চলে যেত, হাওয়া হয়ে যেত। কিন্তু বিভিন্ন ইউএনও জমা দিচ্ছে, কেউ 20 লক্ষ, কেউ 1 কোটি, কেউ 1.5 কোটি, এইভাবে ফেরত দিচ্ছে। যে কাজ শেষ করার এটাও একটা কিন্তু আমাদের এই সংস্কৃতি, নতুন একটা পরিবর্তন, এই উন্নয়নের বা সরকার পরিচালনার, সঠিক পরিচালনার, সুষম ব্যবহার, সঠিক ব্যবহারের ব্যাপারে সরকার সদস্য। এই কারণে আজকে এক্ষেত্রে কি আপনি আরেকটু যোগ করবেন কিনা, যে সাথে যে এই যে সরকার যে বিনিয়োগ এবং নতুন কর্মসংস্থানের ক্ষেত্রে সরকার, হ্যাঁ, এই দিক দিয়েও সরকারের একটা এসেছে, আসার সময় বলেছে যে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব। বিশাল 1 কোটি 1.5 কোটি বেকারত্ব এখন বিদ্যমান রয়েছে। তা আপনি যদি চট্টগ্রামেই যদি একটু দেখেন যে চায়না ইকোনমিক জোন যেটা, শুধু সেটা চায়নাতে গিয়ে সেটা আলোচনা শুধু করে আসেনি, সেটা চুক্তিবদ্ধ করে এসে বাংলাদেশে সেটাকে কি কার্যকর করার জন্য গত এই অগস্ট মাসের প্রথম দিকে সেটা কিন্তু উদ্বোধন করে অলরেডি কর্মকাণ্ড শুরু করেছে। সেখানেও প্রায় 1.5 লক্ষ লোক কর্মসংস্থান ইতিমধ্যে সৃষ্টি হবে আমরা আশা রাখি। এরপরে যদি আপনি দেখেন যে বন্দরের উন্নয়ন বা অন্যান্য ডেভেলপমেন্টগুলি যদি একটু দেখেন, মাতার বাড়িতে যদি একটু দেখেন যে আমাদের এলএমজি যে টার্মিনাল ছিল, একটার উপর আমরা ডিপেন্ড করে থাকতাম, সরকার এখন ওখানে আরও 2টা বাড়ানোর উদ্যোগ নিয়েছে। তো এই সমস্ত কিছু কিন্তু 180 দিন আসলে শেষ করা সম্ভব না, কিন্তু শুরুটা করেছে সরকার, চেষ্টা করছে দেশের একটা আমূল পরিবর্তনের জন্য। এই যে আমরা দেখেছি দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে গণমাধ্যমের টুটি চেপে ধরা হয়েছিল, এবং সেই হিসাবে আপনি এই যে 6 মাসে গণমাধ্যম কর্মী হিসাবে আপনি কেমন বোধ করছেন? আপনারা কাজ করতে কেমন বোধ করছেন? রাষ্ট্রীয় ক্ষমতায় যারা যায় তারা গণমাধ্যমের ঠুটি চেপে ধরতে চাওয়াটা স্বাভাবিক, কারণ এটা আমাদের একটা সংস্কৃতি। কেন চাইবে? অর্থাৎ আমরা যদি সঠিক তথ্য তুলে ধরি তাহলে তাদের দুর্নীতিগুলো চলে আসে,
তো অতীতে আমরা যেটা দেখেছি, আমরা মানে উপরে মানে অনেকটা ফিটপাট ছিল, ভিতরে সদরঘাট টাইপের, আমরা বলা হয়েছে যে আপনাকে আপনি লিখতে পারবেন, স্বাধীনভাবে বলতে পারবেন, কিন্তু আসলে আমরা সঠিকভাবে যারা মাঠ পর্যায়ে কাজ করি আমরা কাজ করতে পারিনি, আমাদেরকে নানাভাবে বাধা দেওয়া হয়েছে। সেটা কিভাবে বাধা দেওয়া হয়েছে আমি বিস্তারিত না বললে আপনি হয়তো বুঝবেন আমি কিভাবে বাধা দেওয়া হয়েছে। বাধার তো অনেক রকম সংজ্ঞা আছে, আমি তো টেলিভিশনের পর্দে কোনভাবে সেটা ব্যাখ্যা দিব। আমি যদি ধরেন রাজনৈতিক ক্যাডারদের একটা বাধা, রাষ্ট্রযন্ত্রের একটা বাধা, সব বাধাগুলো ছিল। এই বাধা অতিক্রম করেও কিন্তু গণমাধ্যম কর্মীরা তাদের ভূমিকা পালন করেছে, যতটুকু পারে করেছে, কারণ সবকিছু তো নিয়ন্ত্রিত। তো আপনার প্রশ্ন ছিল যে এখন কিভাবে, বর্তমানে কিভাবে পালন করছে। হ্যাঁ, বর্তমানে আমরা আজকের দিন পর্যন্ত আমরা দেখছি গণমাধ্যম তাদের স্বাধীনভাবে তারা কাজ করছে। সরকার আন্তরিক। এর আগে একজন যিনি আমাদের মন্ত্রী ছিলেন, তথ্যমন্ত্রী, তিনিও বেশ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন আমাদেরকে, বা তিনি এভাবে কাজ করছেন। নতুন একজন তথ্যমন্ত্রী আসছেন, আশা করি তিনিও সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে দিবেন, তারা যেন মত প্রকাশ করতে পারে। আমরা যেন সরকারের পজিটিভের পাশাপাশি কোনো যদি মানে আমরা যদি ভুল ভ্রান্তি দেখি সেটা আমরা তুলে ধরবো। আমরা যদি সেটা তুলে না ধরে তাহলে জাতি জানবে কীভাবে, বা সরকারও তো সংশোধনের প্রয়োজন আছে, ভুল ভ্রান্তি থাকতেই পারে। দেখেন, বাংলাদেশ এমন একটি রাষ্ট্র, ভূরাজনৈতিকভাবে আমরা কিন্তু আসলে খুব ক্রিটিক্যাল অবস্থায় আছি। ভাই রাজনীতি করে, তিনি ভালো করেই জানে যে ভূরাজনীতির কারণে আমরা এমন একটা অবস্থায় আছি, আমরা চীনের সাথে সম্পর্ক রাখলে আমেরিকা মানে রাগ করে, আমেরিকার সাথে মানে সম্পর্ক রাখলে মানে চীন রাগ করে, অর্থাৎ যে মানে আমরা একটা মানে একটা কি ব্যালেন্স করাটা খুবই কঠিন। তো সেই মুহূর্তে এই ধরনের একটি রাষ্ট্রে আমরা এমন একটা রাষ্ট্রের পাশে আছি, আমাদের সরকার প্রধানকে আমরা বলি আর কি, অনেক কথা আমরা বলি, ফলে সরকারকে অনেক কিন্তু এই পরিস্থিতিগুলো মোকাবেলা করেই কিন্তু কাজ করতে হচ্ছে। আপনি দেখেন আন্তর্জাতিক জ্বালানি তেলের যে ক্রাইসিস, এটার সাথে আরও কিছু ঘটনা, সব কিছু মিলে কিন্তু একটা বড় আমরা ক্রাইসিসের মধ্যে যাচ্ছি। আশা করি সরকার এইসব যে সংকটগুলো আছে এগুলো সুচিন্তিতভাবে সুকৌশলে তারা এগুলো অতিক্রম করবে বলে আমি বিশ্বাস করি। আহমেদুল আলম রাসেল, আপনার কাছে আসবো। এই যে আমাদের নাগরিক টিভির ব্যুরো চিফ ওনার মত প্রকাশের জায়গাটার কথা ব্যাখ্যা করলেন। আমরা বর্তমান সরকার বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে, এই যে একটা পুলিশ প্রশাসনকে ঢেলে সাজানো, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং জনমনে যে স্বস্তির জায়গাটা, ল অ্যান্ড অর্ডার, এই ক্ষেত্রে সরকারের আপনার ভূমিকা এবং সাফল্য কীভাবে মূল্যায়ন করবেন? সরকার দীর্ঘ 17 বছরের জঞ্জাল নিয়ে কিন্তু কাজ শুরু করেছে। আপনি আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলতে হয় তাহলে ওইটাতে আমি হয়তো অন্যান্য সেক্টরে যেভাবে সরকারের সফলতা আছে হয়তো সেভাবে আমি হয়তো কাউন্ট করতে পারবো না, কিন্তু এতটুকু যে আমাদের সরকারের আন্তরিকতা রয়েছে কিনা, পুলিশ প্রশাসনকে পরিবর্তনভাবে ঢেলে সাজানোর জায়গায় কাজ করছে কিনা, এটা যদি চিন্তা করেন এটা শতভাগ সরকার চেষ্টা করছে, মনোযোগ দিচ্ছে যে এই জায়গায় একটা পরিবর্তন। কেন এই যে 17 বছর পুলিশ প্রশাসনকে এমনভাবে নৈতিক স্খলনের এমন জায়গায় নিয়ে গিয়েছে বা এবং দলীয়করণ করেছে, এখন তো 95% কিন্তু এখনও কিন্তু ওই আওয়ামী ঘরানার লোকজনই বসে আছে। এখন অনেক সময় সরকারের অনেক কাজ তারা হয়তো আন্তরিকভাবে করছে না, তাদেরকে তাদের মানসিকতার কিছু পরিবর্তন করে যাতে অন্তত দেশের প্রয়োজনে, দেশের স্বার্থে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে যাতে আরও উন্নতি করা যায়, এই ব্যাপারে কিন্তু আমাদের সরকারের আন্তরিকতা আছে। একটা জিনিস লক্ষ্য করতে হবে, সেটা হলো দলকে ব্যবহার করে কেউ যদি কোনো ধরনের অপকর্মে লিপ্ত হয়, এই জায়গায় দল কিন্তু স্টেপ নিচ্ছে, সেখানে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করছে, এই জায়গায় কোনো ছাড় দেওয়া হচ্ছে না। হয়তো আমরা আশা করি এর চেয়ে আরও কঠোরভাবে ব্যবস্থা নেওয়ার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ডেভেলপমেন্ট করবে। শিক্ষাক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে সরকার বেশ মনোযোগ দিচ্ছে। আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী কিন্তু নারী শিক্ষার প্রতি একটা জোর দিয়েছেন এবং নারীদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ফ্যামিলি কার্ড কিন্তু এই নারীদের জন্য ইস্যু করা হয়েছে, যে একটা পরিবারের যে নারীর যাতে অগ্রগামী হতে পারে এটা চেষ্টা করেছে। এবং শেষ পর্যন্ত আপনি যদি দেখেন এই যে ডিগ্রি পর্যন্ত বিনা বেতনে লেখাপড়া করার একটা সুযোগ তৈরি করে দিয়েছেন, সেটা বিনা বেতনে যাতে পড়তে পারে ডিগ্রি পর্যন্ত মেয়েদের সেইটা দেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষার জন্য ব্যাগ, বই এবং আমরা মন্ত্রী মহোদয় দেখছি খুব ভিজিট করছেন এবং কথা বলছেন। আমাদের তো এই যে শিক্ষামন্ত্রী ওনার অতীতের সাফল্য ছিল একটা নকলমুক্ত বাংলাদেশের যে উৎসব মুহূর্ত, যে নকলের যে পরীক্ষার কেন্দ্র ছিল সেখান থেকে বের করে এনেছে। আবার
বিগত 17 বছর শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে যে টুল টেবিল পাশ করে দেওয়া। জিপিএফ এর নামে হ্যাঁ, সবাইকে পাশ করার জন্য সরকারি নির্দেশনা ছিল, শিক্ষকদের প্রতি কঠোরভাবে বার্তা ছিল যে সবাইকে পাশ করে দেওয়ার। কিন্তু এইবার যে পাশটা হয়েছে, যারাই পাশ করেছে, অন্তত সেটা যারাই পাশ করেছে তাদের পরীক্ষার এবং তাদের মেধার একটা মূল্যায়ন কিন্তু জাতি বিবেচনা করবে, মূল্যায়ন করবে। এই দিকটাকে, এই যে রেজাল্টের একটা মূল্যায়ন এই শিক্ষামন্ত্রীর এবং এই সরকারের সাফল্যের কারণে কিন্তু ফিরে এসেছে। আরও যদি চিন্তা করেন যে লেখাপড়ার যেটা আমরা একটা নাচ গানের লেখাপড়া শুধু কমিক করার মধ্যে যেভাবে লেখাপড়াকে একটা হাস্যাস্পদে নিয়ে গিয়েছিলাম, সেখান থেকে বের করে নিয়ে এসে একটা গঠনমূলক এবং আগামী দিনে যাতে এই দেশের জনগণ বা নাগরিকরা যারা লেখাপড়াতে রয়েছে তারা যাতে কর্মসংস্থানে তাদের সৃষ্টি হতে পারে, সরকারের লক্ষ্য কিন্তু কারিগরি শিক্ষার মধ্য দিয়ে তাদেরকে আরও বিকশিত করা এবং ওখান থেকে বের হয়ে এসে মেধার যাতে সঠিক মূল্যায়ন হয় সেই দিকেই ধাবিত করার জন্য চেষ্টা করা হচ্ছে। আপনি সর্বশেষ কিভাবে মূল্যায়ন করবেন বর্তমান সরকারের এই 6 মাসকে এক কথায় যদি মূল্যায়ন করেন? সুশাসন প্রতিষ্ঠা করতে গেলে কিছু কাজ সরকারকে চোখ বন্ধ করে ফেলতে হবে। আপনাকে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন অবনতি না ঘটে সেজন্য সব, আমি মনে করি 180 দিন চলে গেছে, আর সময় ক্ষেপণ করার দরকার নেই। আইন শৃঙ্খলার প্রতি ভালোভাবে নজর দেওয়া দরকার সরকার। এটা কিন্তু আসলে একটা আমরা ভালো। ধন্যবাদ। আমি আপনার কাছে রাসেল ভাই, আপনিও শেষ আপনার মূল্যায়ন বর্তমান সরকারের এই যে 6 মাসের আপনি এক কথায় কিভাবে মূল্যায়ন করবেন? একটা প্রবাদ আছে, মর্নিং শোজ দ্য ডে। সরকারের চেষ্টা বা সরকারের যে দেশটাকে পরিবর্তন করার, যে সবার আগে বাংলাদেশ, আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমরা একটা দেশপ্রেমিক প্রধানমন্ত্রী পেয়েছি। ওনাকে যদি সঠিকভাবে 5 বছর কাজ করতে দেওয়া হয়, দেখবেন এই দেশের একটা আমূল পরিবর্তন হবে। ওনারকে আমি কাছ থেকে দেখার আমার সৌভাগ্য হয়েছে। ওনাকে বিগত 17 বছর ওনার বিরুদ্ধে যে অপপ্রচারগুলি চালানো হয়েছে, এটা তো দেশি বিদেশি ষড়যন্ত্র। কারণ ওনার যে মেধা, আমার বিশ্লেষণ, আমি ওনাকে 2002 সালে ওনাকে কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। আমার যে অ্যানালাইসিস ছিল সেটা হচ্ছে উনি ওনার মা বাবার যে ভালো গুণগুলি রয়েছে, ওই দুটোটা গুণের সমন্বয় কিন্তু ওনার মধ্যে রয়েছে। তো যেখানে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওনার গুণে সারা জাতির কাছে উনি গুণান্বিত, ম্যাডামের গুণে গুণান্বিত, আর দুজনের গুণে যিনি গুণান্বিত, উনি কি কোন পর্যায়ে দেশকে নিয়ে যেতে পারে, এটা সময় কিন্তু আমার আজকের এই কথাটা বলে দিবে যে আমি বিশ্বাস করি যে উনি একটা দেশের আমূল পরিবর্তন ঘটাবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আলোচকদেরকে আপনাদেরকে ধন্যবাদ জানাই সুন্দরভাবে আজকে আলোচনা অংশগ্রহণ করার জন্য। ধন্যবাদ। আর আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা বর্তমান সরকারের 180 দিনের সাফল্য জানলাম এবং চ্যালেঞ্জগুলো সম্পর্কে জানলাম। তো আমরা একটা ভালো প্রত্যাশা রেখে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ হাফেজ।